হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আজকে আদর্শ গ্যাস লেকচার আজকে কত 3 আদর্শ গ্যাস লেকচার 3তে সবাইকে স্বাগতম। তো তোমরা আগে দুইটা লেকচার কেমন বুঝছো, সব কিছু ভালো করে বুঝছো কিনা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা 2 মিনিটের মধ্যে করে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব, বেশিক্ষণ দেরি করব না, খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। লেকচার 3 তোমরা প্রিভিয়াস দুইটা লেকচার 1 লেকচার 2তে কোনো সমস্যা আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আগের লেকচারগুলো তোমরা কতটুকু বুঝতে পারছো, কোনো সমস্যা হয়েছে কিনা আগের দুইটা লেকচারে। গত দিনের যে গ্যাপটা ছিল তোমাদের, ওই গ্যাপটা আমি তোমাদেরকে আসলে দিয়েছি আগের দুইটা লেকচার, যাতে তোমরা খুব ভালোভাবে সমাধান করে ফেলতে পারো, খুব ভালোভাবে গুছিয়ে আনতে পারো। দ্যাটস ওয়াই তোমাদেরকে গতদিন একটা ব্রেক দিয়েছি। তো আজকে আবার পুরোদমে লেকচার 3 শুরু করবো আমরা আদর্শ গ্যাসের। তো গত দিনে মোটামুটি আমরা কি কি শিখেছিলাম? চার্লসের সূত্র শিখেছিলাম, চাপের সূত্র শিখেছিলাম, রেনোর, তারপর ওদের মধ্যে কম্বিনেশনটা দেখেছিলাম, গ্রাফ দেখেছিলাম, আরও অনেক কিছু দেখেছি। তো আজকে আমরা নতুন আরও কতগুলো সূত্র শিখবো, গ্যাসের গতিতত্ত্বগুলো শিখবো। তোমরা সবাই একটু জয়েন হতে থাকো, আর 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। তোমরা আগের ক্লাসের কোনো সমস্যা আছে কিনা একটু 2 মিনিটের মধ্যে, 2 মিনিট টাইম আছে, 2 মিনিটের মধ্যে সবাই একটু কমেন্ট করে জানিয়ে ফেলো, খুব দ্রুত একটু কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, আশা করি তোমাদের কোনো কোয়েশ্চেন নেই আগের দুইটা লেকচারের উপর। তো আজকে আমরা লেকচার নাম্বার 3 শুরু করব। দেখো, আমরা গত ক্লাসে গত দুইটা লেকচারের মধ্যে কী কী শিখেছিলাম? আমরা গত দুইটা লেকচারে শিখেছিলাম বয়েলের সূত্র পিভি সমান কে, এরপর ছিল চার্লসের সূত্র তোমার ভি সমানুপাতিক টি, এরপর ছিল চাপের সূত্রটা কি ছিল? পি সমানুপাতিক টি, মানে চাপ তাপমাত্রার, পরম তাপমাত্রা সমানুপাতিক। আজকে আমরা আরেকটা সূত্র শিখবো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে? সবাই দেখো, অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রটা কেমন দেখো, বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছেন যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমসংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে। তো আমি ব্যাপারটা একটু লিখে ফেলি। দেখো, একই তাপমাত্রা ও চাপে সবাই লিখতে থাকো, একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমসংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে। অণু, পরমাণু বা, আচ্ছা অণু বা পরমাণু লিখো, আয়নে যাওয়ার দরকার নাই, অণু বা পরমাণু থাকবে, ঠিক আছে? সবাই একটু লিখে নাও। আচ্ছা, তো দেখো, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমরা, আমি তো শুরুতে এটা বলি নাই যে আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্টে লিখে ফেলো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, একটু কমেন্ট করে জানাও। আর একটা কথা হচ্ছে, এখানে যে দুইটা বোর্ড দেখতে পাচ্ছ, এই দুইটা বোর্ড আসলে আমি লাগবে এই জন্য লাগিয়েছি। লাগবে কেন লাগবে? আমি এই বোর্ডে তোমাদের আগের দিনের কিছু পড়া বাকি ছিল, ওই পড়াগুলো পড়িয়ে গ্যাসের গতিতত্ত্বে যাব। তো গ্যাসের গতিতত্ত্বের মধ্যে তোমাদের অনেকগুলো ডেসক্রিপটিভ পড়ালেখা আছে। তো লেখাগুলো আমি আগে থেকেই লিখে রাখছি, যাতে করে টাইমটা ওয়েস্ট না হয়, যাতে করে আমরা লেখাগুলো লিখতে গিয়ে টাইম ওয়েস্ট না করি। এই জন্য আমি লেখাগুলো আগে থেকে আমার বড় বোর্ডটাতে লিখে রেখেছি বলেই আমার আজকে আরেকটা বোর্ড দরকার হয়েছে। তো এই বোর্ডের কাজ যখন শেষ হবে তখন আমি বোর্ডটা সরিয়ে ফেলবো, ঠিক আছে? তো দেখো সবাই, আমরা এখন কি পড়ছি? অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রো কি বলেছে দেখো, একই তাপমাত্রা ও চাপে, দেখো একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমসংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে। এটা সমসংখ্যক
সমসংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকবে। এটা কীরকম দেখো, ধরো 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কারণ আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে কত গ্রাম? 44 গ্রাম। তো অ্যাভোগাড্রো বলতেছে এই 1 মোল কার্বন ডাইঅক্সাইডের যতগুলো অণুপরমাণু থাকবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডেও ঠিক ততগুলো অণুপরমাণু থাকবে। তো বলতেছে, এবার আমি যদি 1 মোল অক্সিজেন গ্যাস চিন্তা করি, দেখো 1 মোল অক্সিজেন গ্যাস চিন্তা করলাম, তাহলে বলো 1 মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন? সবাই আমরা জানি 32 গ্রাম অক্সিজেন গ্যাস। তো এরপরে তাহলে এই দুইটা জিনিস একটু কম্পেয়ার করে দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড আর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এদিকে আবার 1 মোল অক্সিজেন 44 গ্রাম অক্সিজেন। তো এই দুইটা জিনিস, এখানে হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে ভর হচ্ছে কত? 44 গ্রাম। এরপর এখানে হচ্ছে 1 মোল অক্সিজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাসের ভরও কত? 32 গ্রাম। দুইটা কিন্তু আলাদা আলাদা আণবিক ভর বিশিষ্ট, বাট ওরা যদি একই তাপমাত্রা ও চাপে থাকে, এই দুইটা যদি একই তাপমাত্রা ও চাপে এক্সিস্ট করে, একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রা ও চাপে, এই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 1 মোল অক্সিজেন অথবা 32 গ্রাম অক্সিজেন, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন বলে কথা না, যত ধরনের গ্যাস আছে, নাইট্রোজেন, অ্যামোনিয়া গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, HCl গ্যাস, যত ধরনের গ্যাস আছে প্রত্যেকের একই তাপমাত্রা ও চাপে সমসংখ্যক অণুপরমাণু থাকবে। অ্যাভোগাড্রো এই সূত্রটাই দিছে, ঠিক আছে? প্রত্যেকের কি থাকবে? একই তাপমাত্রা ও চাপে সমান সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকবে। তো এই সমান সংখ্যক অণু পরমাণু বা আয়নের একটা সংখ্যা অ্যাভোগাড্রো দিয়ে গেছেন, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রোর নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার। এটা তোমরা সবাই আশা করি জানো। আমার এই ক্লাসটা যারা যারা করতেছো, এখানের মধ্যে আমি একদম চোখ মুখ বন্ধ করে বলে দিতে পারি, এখানে এমন কোনো স্টুডেন্ট নাই যে অ্যাভোগাড্রোর নাম্বারটা জানো না। তো যারা যারা জানো সবাই কমেন্ট করে লিখে ফেলো অ্যাভোগাড্রোর নাম্বারটা কত। আমি একটু দেখতে চাচ্ছি, সবাই একটু লিখে ফেলো দ্রুত। অ্যাভোগাড্রোর নাম্বারটা কত? সবাই একটু দ্রুত লিখে ফেলো দেখি। আচ্ছা, সর্বপ্রথম উত্তর দিয়েছে মোহাম্মদ হাসান জামিল, ও লিখেছে 6.023 × 10⁻23। এরপর লিখেছে তানজিলা বিথি 6.022 × 10⁻23। আর কেউ? আচ্ছা, রেখানাথ লিখেছে, ফ্রিল্যান্সার কমল, শ্রেয়া চৌধুরী, আচ্ছা ওকে, জান্নাতুল ইমা, সবাই লিখেছো। আচ্ছা আচ্ছা, যাদের ঝাপসা লাগতেছে ওরা একটা কাজ করো, যাদের ঝাপসা লাগতেছে ওরা বের হয়ে আবার একটু জয়েন দাও, যাদের ঝাপসা লাগতেছে ওরা লাইভ থেকে বের হয়ে আবার একটু জয়েন দাও, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি যারা বলছো সবারটাই কারেক্ট। অ্যাভোগাড্রো সংখ্যাটা জানাটা খুবই স্বাভাবিক একটা বিষয় একটা সায়েন্সের স্টুডেন্টের জন্য। সে যখন সায়েন্সের হাতে করে শুরু হয় তার ক্লাস 9-এ, ওই সময় থেকে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটা আমাদেরকে শেখানো হয়, ঠিক আছে? তো অ্যাভোগাড্রোর নাম্বারটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাভোগাড্রোর নাম্বার কত? 6.023 × 10⁻23 টি। তাহলে তো অ্যাভোগাড্রো বলতেছে একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে ঠিক এই সংখ্যক কী থাকবে? অণু বা পরমাণু থাকবে। সিম্পলি এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো এবং সবাই আশা করি লিখছো, এই জিনিসটা সবাই লিখছো, ঠিক আছে? সবাই একটু লিখছো কিনা দেখো, লিখে নাও। ঝাপসা আসতেছে, যাদের ঝাপসা আসতেছে ওরা বের হয়ে আবার একটু জয়েন করো, ঠিক আছে? যাদের যাদের ঝাপসা আসতেছে, সবার কি ঝাপসা আসতেছে আমাকে একটু জানাও তো, সবার কি ঝাপসা আসতেছে কিনা একটু জানাও। আমার তো ঝাপসা আসতেছে না, আমার তো সব কিছু মোটামুটি স্টেবল আছে মনে হচ্ছে। যাদের যাদের ঝাপসা আসতেছে ওরা বের হয়ে আবার একটু জয়েন করো, আশা করি ঠিক হয়ে যাবে।
ঝাপসা হওয়ার তো কথা না, তারপরে সবাই একটু বের হয়ে জয়েন করো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাদের যাদের প্রবলেম হচ্ছে ওরা বের হয়ে আবার একটু জয়েন দাও, দেখবা ঠিক হয়ে গেছে। অথবা তোমাদের ইন্টারনেট কানেকশনটা একটু স্টেবল করো, দেখবা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি অ্যাভোগাড্রোর সূত্র। আচ্ছা, তো অ্যাভোগাড্রোর একটা প্রকল্প চাইলে শিখে রাখতে পারো। প্রকল্পটা আমি লিখে দিচ্ছি, অ্যাভোগাড্রোর একটা প্রকল্প লিখো। এটাও তোমরা সবাই কেমিস্ট্রিতে শিখে আসছো, আজাদ মালিক স্যারের কাছে তোমরা সবাই শিখে আসছো কেমিস্ট্রিতে। তো দেখো অ্যাভোগাড্রোর একটা প্রকল্প, তো অ্যাভোগাড্রোর প্রকল্পটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভোগাড্রোর একটা প্রকল্প, যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান, প্রমাণ তাপমাত্রা ও চাপে তা 22.4 লিটার। অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল বিশিষ্ট সকল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা কি, প্রমাণ চাপ কি, সেটা একটু আমাদের জানতে হবে। তাহলে লিখো প্রমাণ তাপমাত্রা, সবাই একটু প্রমাণ তাপমাত্রা লিখো। সবাই একটু লিখো, প্রমাণ তাপমাত্রা লিখো। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বরফ গলতে শুরু করে তাকে প্রমাণ তাপমাত্রা বলে। সবাই একটু দ্রুত লিখবা, আজকে অনেকগুলো পড়া। প্রমাণ তাপমাত্রা বলে। আচ্ছা, তো প্রমাণ তাপমাত্রার মান কারা কারা জানো দেখি, দ্রুত লিখে ফেলো। প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে, এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। তাহলে প্রমাণ তাপমাত্রার মান কত? প্রমাণ তাপমাত্রার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। আশা করি সবাই বুঝতে পারছো। এবার লিখো প্রমাণ চাপ। সবাই একটু বুঝতেছো কিনা দেখো, আমি তোমাদের কোনো কমেন্ট আসছে কিনা দেখি। আচ্ছা, সবাই লিখেছো, তানজিনা, বিথি, রেখানাথ, সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছো। মরিয়ম ঠিক আছে, 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, গুড। আচ্ছা, এবার আমরা দেখব প্রমাণ চাপ। আচ্ছা, আমি প্রমাণ চাপের ডেফিনেশন লিখতে লিখতে প্রমাণ চাপের মান কত কত কে কে জানো দেখি, কমেন্ট করে জানাও। ঠিক আছে, এবার দেখো প্রমাণ চাপটা কেমন দেখো। 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট বিশুদ্ধ ও শুষ্ক পারদ স্তম্ভ যে চাপ দেয়
তাকে প্রমাণ চাপ বলে। তাহলে আমাদের কন্ডিশনগুলো কি কি দেখো। প্রমাণ চাপের ক্ষেত্রে 45 ডিগ্রি অক্ষাংশ হতে হবে। অক্ষাংশ মানে তোমার ভূগোল যারা 9 10-এ পড়ে আসছে ওরা জানো অক্ষাংশ কি, অক্ষরেখা কি। এই যে 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট বিশুদ্ধ ও শুষ্ক পারদস্তম্ভ যে চাপ দেয় তাকে কি বলে? প্রমাণ চাপ বলে। মানে একটা 760 মিলিমিটার বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দিবে সেটাই হচ্ছে কি? পারদ চাপ। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশ হবে। 45 ডিগ্রি অক্ষাংশকে সমুদ্র সীমার উপর প্রমাণ অক্ষাংশ ধরে নেওয়া হয় এবং সব কিছুর মান জি এর মান বলো। আমরা ফিজিক্সের মধ্যে যতগুলা কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করি প্রত্যেকটা কনস্ট্যান্ট ভ্যালুর মান 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সীমার উপরে 45 ডিগ্রি অক্ষাংশ অনুযায়ী ধরা হয় গ্রিনিচ মান মন্দির অনুযায়ী। যারা ভূগোল পড়ছো, যারা সামাজিক বিজ্ঞানে 9 10-এ যারা সামাজিক বিজ্ঞানী ভূগোল পড়ছো ওদের অক্ষাংশ সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া থাকার কথা, যদি ভালো করে পড়ে থাকো, ফাঁকিবাজি না করে। ঠিক আছে, তো প্রমাণ চাপ হচ্ছে কি? 45 ডিগ্রি অক্ষাংশে 273 কেলভিন তাপমাত্রায় 760 মিলিমিটার উচ্চতা বিশিষ্ট বিশুদ্ধ শুষ্ক পারদস্তম্ভ যে চাপ দিবে তাকে বলা হচ্ছে কি? প্রমাণ চাপ। তো প্রমাণ চাপের মান কত দেখি, কারা কারা পারছো একটু দেখি। আচ্ছা, নাজিয়া সেলিম লিখেছো 1 অ্যাটমসফিয়ার সর্বপ্রথম। আরও অনেকে লিখেছো, তানজিলা বিথি লিখেছো 760 মিলিমিটার পারদ চাপ। রেখানাথ লিখেছো 1.013 × 10⁵ প্যাসকেল। আচ্ছা, যারা যারা লিখেছো সবারটাই কারেক্ট, কারোরটা ভুল না, সবারটা কারেক্ট। আচ্ছা দেখো তাহলে আমি একটু লিখি প্রমাণ চাপ কি। যারা যারা লিখেছো সবারটা কারেক্ট, আমি একটু লিখি। আচ্ছা, তো দেখো আমি উপরেরগুলো একটু মুছে দিই। তাহলে প্রমাণ চাপ হচ্ছে, প্রমাণ চাপ সমান 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। 760 মিলিমিটার কি? পারদস্তম্ভ চাপ। আচ্ছা, তাহলে এখন দেখো 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। আচ্ছা, আমরা বস্তুর উপর তাপের প্রভাব, চাপ, পদার্থের চাপ ও অবস্থা, এই চ্যাপ্টারটিতে 9 10-এর চ্যাপ্টার, একদম ছোটবেলায় যখন আমরা সায়েন্স পড়তাম, পিচ্ছি থাকতে যখন আমরা সায়েন্স পড়তাম তখন আমরা একটা সূত্র শিখে আসছিলাম, পি সমান এইচ রো জি। এই সূত্র কে কে দেখো নাই? এখানে থাকা, এখানে ক্লাস করা প্রত্যেকটা স্টুডেন্ট দেখছো পি সমান এইচ রো জি। চাপ সমান উচ্চতা গুণ ঘনত্ব গুণ গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ। পি সমান এইচ রো জি, এটা আমরা সবাই জানি। তো এখানে যেটা দেওয়া আছে প্রমাণ চাপের মান 760 মিলিমিটার পারদস্তম্ভ চাপ। তো এটা কিসের মান দেওয়া আছে? পারদস্তম্ভের উচ্চতা দেওয়া আছে, পারদস্তম্ভের উচ্চতা। তো এই 760 মিলিমিটার উচ্চতায় একটা পারদস্তম্ভ যে চাপটা দিবে সেটার জন্য আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব? এইচ রো জি ইকুয়েশন। তাহলে এখানে আমরা কি লিখব? এইচ ইন্টু রো ইন্টু জি। তো এখন দেখো এইচ এর মান কত? 760 মিলিমিটার। এখন আমরা চাপকে যেহেতু প্যাসকেলে হিসাব করব, আমাদের এসআই এককে হিসাব করতে হবে। সো আমরা 760 মিলিমিটারকে মিটারে নিয়ে যাব। তো আমরা সবাই জানি 760 মিলিমিটার সমান কত মিটার? 0.76 মিটার। 760 মিলিমিটার সমান কত মিটার? 0.76 মিটার। ইন্টু এটা কার ঘনত্ব? এটা হচ্ছে পারদের ঘনত্ব। এটা কার ঘনত্ব? পারদের ঘনত্ব। এই পারদের ঘনত্ব কত কে কে জানো দেখি, কমেন্ট করে জানাও। পারদের ঘনত্ব কত কে কে জানো? কমেন্ট করে জানাও। জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। পারদের ঘনত্ব কত কত কে কে জানো একটু কমেন্ট করে জানাও দেখি। পারদের ঘনত্ব কত? আচ্ছা, যারা যারা জানো তারা লিখো, যারা জানো না আমি লিখে দিচ্ছি।
13,596 কিলোগ্রাম পার মিটার কিউব। পারদের ঘনত্ব হচ্ছে 13,596 কিলোগ্রাম পার মিটার কিউব। সো এই তিনটা জিনিস যদি তুমি গুণ করো তাহলে তোমার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার পার স্কোয়ার। ঠিক আছে, নিউটন মিটার পার স্কোয়ার। সো এই 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার পার স্কোয়ারকে বলা হয় 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তো এটাকে আবার বলা হয় 1 অ্যাটমসফিয়ার। এটাকে আবার কি বলা হয়? 1 অ্যাটমসফিয়ার। সবাই একটু লিখে নাও, প্রত্যেকটা লাইন এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 অ্যাটমসফিয়ার প্রেশার, 1 অ্যাটমসফিয়ার চাপ সমান 1.013 ইন্টু 10⁵ নিউটন মিটার পার স্কোয়ার চাপ সমান 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে, এই দুইটা লাইন থেকে আমি লিখতে পারি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 প্যাসকেল। সবাই একটু এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট আমরা পড়ব হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বিত রূপ, এরপর আমরা চলে যাব আদর্শ গ্যাসের সমীকরণ। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু কনসেন্ট্রেশন দাও, যারা যারা ক্লাস করতেছো সবাই একটু মনোযোগ দাও। আর এই এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, মোটামুটি সবাই লিখছো যে বুঝতে পারছো। কারো কোনো কি সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে? ক্লাসগুলো কি বুঝতেছো, বুঝতে পারতেছো পড়াগুলা? কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, পড়ার আমার সেটআপে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, পড়ার স্টাইলে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, তোমাদের সবার গঠনমূলক একটা আলোচনা চাচ্ছি। তোমরা সবাই একটু জানাও সব কিছু বোঝা যাচ্ছে কিনা, স্পষ্ট কিনা, সব কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতেছো কিনা সবাই একটু জানাও। ঠিক আছে, সবাই একটু জানাও, তাহলে আমি নেক্সট কনসেপ্টে চলে যাব। সবাই একটু কমেন্ট করে জানাও। তো এই গেল আমাদের প্রমাণ চাপ। এখন আমরা দেখব বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দেখব। বয়েল ও চার্লসের সূত্রের কি সমন্বয়। ঠিক আছে, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দেখব। আচ্ছা, তো দেখো বয়েলের সূত্র আমরা কি পেয়েছিলাম, বয়েলের সূত্রে কি ছিল, যাদের মনে আছে ওরা সবাই একটু কমেন্ট করে জানাও। বয়েলের সূত্রে কি ছিল? বয়েলের সূত্রে ছিল পি সমানুপাতিক, আচ্ছা আমি একটু লিখি, ফ্রম বয়েলস ল পি সমানুপাতিক কত ছিল? ভি সমানুপাতিক 1/p, মানে আয়তনটা চাপের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা আমি বাংলায় লিখে দিচ্ছি। বয়েলের সূত্র থেকে ভি সমানুপাতিক কত? 1/p, আয়তন সমানুপাতিক 1/চাপ। তাহলে এরপর দেখো চার্লসের সূত্র থেকে আমরা কি পাইছিলাম? চার্লসের সূত্র থেকে আমরা পাইছিলাম ভি সমানুপাতিক টি। কোনো গ্যাসের এটা ছিল টি কনস্ট্যান্ট, বয়েলের সূত্রে টি কনস্ট্যান্ট ছিল। স্থির তাপমাত্রায়, কনস্ট্যান্ট টেম্পারেচারে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। এরপর চার্লসের সূত্রে দেখো কনস্ট্যান্ট প্রেসারে, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্র আর চার্লসের সূত্র থেকে এই দুটি ইকুয়েশন পেয়েছিলাম। এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন,
এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। এখন আমি যদি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন কম্বাইন্ড করি তাহলে দেখো 1 নং ও 2 নং ইকুয়েশন যদি কম্বাইন্ড করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো ভি সমানুপাতিক টি ইন্টু 1/p, এটা দেখতে পাই না? দেখো ভি সমানুপাতিক 1/p, দেখো ভি সমানুপাতিক হচ্ছে কত, ভি সমানুপাতিক হচ্ছে 1/p, আবার এখানে দেখো ভি সমানুপাতিক টি, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক টি ইন্টু 1/p। তাহলে এখন দেখো, এখন তাহলে এখানে আমি কি দেখতে পাই, দেখো ভি সমান কে ইন্টু টি বাই পি, এখানে কেটা হচ্ছে একটা কি সমানুপাতিক ধ্রুবক, কে কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখান থেকে আবার দেখতে পাচ্ছি আমরা ভি সমান কে বাই টি। তাহলে দেখো এই লাইনকে যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি না পি ভি সমান কে টি। তাহলে এখান থেকে আরও একটা লাইন আসে যেটা হচ্ছে পি ভি বাই টি সমান কে, কেটা হচ্ছে কি একটা ধ্রুবক। তাহলে আমরা ফাইনালি কম্বাইন্ড করে কি পেয়ে গেলাম, পি ভি বাই টি সমান কে, ফাইনালি কম্বাইন্ড করে কি পেলাম, পি ভি বাই টি সমান কে, পি ভি বাই টি সমান কে। এখন দেখো, এখন 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে, 1 গ্রাম অণু সকল গ্যাসের ক্ষেত্রে এই পি ভি বাই টি এর মানটা কি থাকবে, সব সময় একই থাকবে। সো এটা লিখে ফেলো। এখন 1 গ্রাম অণু সকল গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম অণু সকল গ্যাসের ক্ষেত্রে পি ভি বাই টি এর মানটি সব সময় একই থাকে। 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে পি ভি বাই টি এর মানটা সব সময় একই থাকে। তো এই মানটা যদি সব সময় একই থাকে, দেখো এই মানটা যদি পি ভি বাই টি এর মানটা যদি সব সময় একই থাকে তাহলে এটাকে কে না লিখে আমরা আরেকটা ধ্রুবক লিখতে পারি যেটাকে বলা হয় আর। ঠিক আছে, তাহলে দেখো 1 গ্রাম অণু সকল গ্যাসের ক্ষেত্রে পি ভি বাই টি এর মান সব সময় একই থাকে, তাই কে এর পরিবর্তে কি লেখা যায়, আর লেখা যায়। তাই কে এর পরিবর্তে আর লেখা যায়। তো আমি যদি এই ইকুয়েশনটাতে কে এর পরিবর্তে যদি আর লিখি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে পি ভি বাই টি সমান আর, পি ভি বাই টি সমান হচ্ছে কত, আর। তো এই আরকে বলা হয় আসলে আদর্শ গ্যাস ধ্রুবক, এই আরকে কি বলা হয়, আদর্শ গ্যাস ধ্রুবক, এই আরকে কি বলা হয়, আদর্শ গ্যাস ধ্রুবক, এই আরকে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক। এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আচ্ছা সবাই বলছো লেখার জন্য একটু টাইম দেওয়ার জন্য, ঠিক আছে সবাই একটু লিখে নাও। টাইম দিলাম সবাই একটু তুলে নাও, টাইম দেওয়া হলো সবাইকে, লিখে নাও, অবশ্যই টাইম দেওয়া হবে। সবাই একটু লিখে নাও, লেখা হলে ডান লিখো সবাই, যাদের যাদের লেখা হয়েছে তারা ডান লিখো, যাদের যাদের তোলা হয়েছে তারা ডান লিখো। আর 1 মিনিট, এটা লিখতে বেশিক্ষণ লাগার কথা না, যাদের যাদের লেখা শেষ তারা ডান লিখো। যাদের যাদের লেখা শেষ তারা ডান লিখো, তাহলে আমি নেক্সট পড়ায় চলে যাই।
আচ্ছা, আশা করি সবার লেখা শেষ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আর কি, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক। আমি আবার একটু উপর থেকে লেখা শুরু করছি। তাহলে আমরা পাইলাম PV/T সমান R। ঠিক আছে, আমরা কি পেলাম? PV/T সমান হচ্ছে কি R। দেখো PV/T সমান কত? R। তো এখান থেকে আমরা লিখতে পারি PV সমান RT। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি PV/T R সমান হচ্ছে কত? PV/T। এখন আরেকটা কথা, এটা কিসের জন্য? PV সমান RT। এই ইকুয়েশনটাকে যদি আমি একটু মডিফাই করি, তাহলে দেখো PV সমান 1 ইন্টু RT। এটার মানে হচ্ছে PV সমান 1 ইন্টু RT মানে হচ্ছে এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। এই যে 1 মোল, 1 মানে এখানে এটা হচ্ছে 1 মোল, 1 মোলের জন্য, 1 মোল গ্যাসের জন্য সমীকরণ। PV সমান RT মানে হচ্ছে 1 মোল গ্যাসের জন্য সমীকরণ। যদি এখানে 2 থাকতো তাহলে আমরা বলতাম 2 মোল গ্যাসের জন্য সমীকরণ। যদি এখানে 3 থাকতো তাহলে আমরা বলতাম 3 মোল গ্যাসের জন্য সমীকরণ। যদি এখানে n থাকে, যদি এখানে তোমার n থাকে, যদি এখানে n থাকে, তাহলে আমরা বলবো PV = nRT। PV কত? nRT। তাহলে nটা হচ্ছে কি? n মোল আদর্শ গ্যাসের সমীকরণ, n মোল গ্যাসের জন্য সমীকরণ, n মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি R সমান PV/NT। R সমান কি দেখতে পাচ্ছি? PV/NT। তো এই R কে কি বলা হয়? এখন আমরা R এর ভৌত তাৎপর্য আর এককটা শিখব। তাহলে R এর মান কত? R মানে হচ্ছে কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কি জিনিস? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক। লিখে ফেলো সবাই, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আদর্শ গ্যাস ধ্রুবক। সবাই একটু দ্রুত লিখে ফেলো, সবাই একটু দ্রুত লিখে ফেলো। আচ্ছা, আশা করি সবাই লিখে ফেলছো। এখন এই আর এর আমরা ভৌত তাৎপর্যটা শিখব। এই আর এর ভৌত তাৎপর্য, ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি? এটা তো আর আমরা বুঝলাম যে PV/T এর অনুপাত, একটা ধ্রুব সংখ্যা, এটাকে আর বলতেছে, বাট এটা তো আমরা ম্যাথমেটিক্যালি জানি। বাট ফিজিক্স এটার পিছনে কি বলে, মানে এটার পিছনে ফিজিক্সটা কি, এটার পিছনে পদার্থবিজ্ঞানটা কি, এটার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি, সেটাই এখন আমরা আলোচনা করব। তাহলে আসো, তাহলে আমরা এখানে দেখলাম আর সমান কত PV/কত NT। তাহলে আমি একটু ইকুয়েশনটা এখানে লিখি যে আর সমান PV/কত NT। আচ্ছা, একটু PV কে অ্যানালাইসিস করা যাক। খুব ভালো করে সবাই কনসেন্ট্রেট করো, একটু PV কে অ্যানালাইসিস করা যাক। একটু দেখো, আমরা সবাই আমরা সবাই কি জানি? কাজ সমান কি জানি? বল গুণ সরণ না? আমরা জানি W সমান Fx। আমরা সবাই এই ইকুয়েশনটা জানি কি না? আমরা সবাই এই ইকুয়েশনটা জানি না? W সমান Fx, যে কাজ সমান বল ইনটু সরণ। আমরা সবাই এই ইকুয়েশনটা জানি। এখন একটু দেখো, ধরো তোমার একটা গ্যাস পাত্র আছে। এই গ্যাস পাত্রে থাকা, এটা হচ্ছে গ্যাস পাত্রের এরিয়া। এটা হচ্ছে কি তোমার? এটা হচ্ছে একটা গ্যাস পাত্র, এটা একটা গ্যাস পাত্র। এখানের মধ্যে কি আছে? অসংখ্য গ্যাস আছে, অসংখ্য গ্যাস পার্টিকেলস, অসংখ্য গ্যাসের অণুপরমাণুগুলো আছে এখানে। একটা গ্যাস পাত্রে অসংখ্য গ্যাস পার্টিকেলস আছে। তো এখন আমার এই জিনিসগুলো হচ্ছে গ্যাসের প্রস্থচ্ছেদ। এটা হচ্ছে কি? গ্যাসের প্রস্থচ্ছেদ। এগুলো হচ্ছে কি? গ্যাসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এটাও হচ্ছে কি? গ্যাসের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন একটা জিনিস দেখো, গ্যাস পাত্রে থাকা গ্যাস পার্টিকেলসগুলা গ্যাসের প্রতি একক প্রস্থচ্ছেদের উপর একটা বল প্রযুক্ত করবে না, যেটাকে আমরা চাপ বলি।
গ্যাস পাত্রে থাকা গ্যাসের পার্টিকেলসগুলা গ্যাস পাত্রের প্রতি একক ক্ষেত্রফলের উপর একটা বল প্রযুক্ত করবে, যেটাকে আমরা কি বলি, চাপ বলি। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারছো? আমরা চাপের সংজ্ঞা জানি না যে কোনো কিছুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানটাই হচ্ছে চাপ, কোনো কিছুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানটাই হচ্ছে চাপ। তাহলে গ্যাস পাত্রের মধ্যে গ্যাস পার্টিকেলসগুলা গ্যাসের পার ইউনিট এরিয়ার উপর যে প্রেশারটা অ্যাপ্লাই করবে, যে ফোর্সটা অ্যাপ্লাই করবে, সেটাই প্রেশার। গ্যাস পাত্রে থাকা গ্যাস পার্টিকেলসগুলা গ্যাসের প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবে, সেটাই চাপ কিনা। তাহলে আমরা সবাই এখান থেকে দেখতে পাচ্ছি এই গ্যাস পাত্রে থাকা গ্যাস পার্টিকেলসগুলা নিচের দিকে অথবা উপরের দিকে থাকা একক প্রস্থচ্ছেদের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করবে, এফ পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে দেখো ক্ষেত্রফলে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে, ক্ষেত্রফলে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু বল প্রয়োগ করবে? এফ বাই এ পরিমাণ বল প্রয়োগ করবে না? ক্ষেত্রফলে যদি এফ পরিমাণ বল প্রয়োগ করে তাহলে একক ক্ষেত্রফলে এফ বাই এ পরিমাণ বল প্রয়োগ করবে না? তাহলে একক ক্ষেত্রফলে আমার যে পরিমাণ বল প্রযুক্ত করছে ওইটাই কি? ওইটাই হচ্ছে চাপ, প্রেশার। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে, একক ক্ষেত্রফলে এফ বাই এ পরিমাণ বল প্রয়োগ করতেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পি সমান কত, এফ বাই কত, এ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ সমান পি গুণ এ, এফ সমান পি গুণ এ। এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, দ্রুত একটু কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। সবাই একটু জানাও এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা, একটু জানাও, তাহলে নেক্সট স্টেপে চলে যাব। একটু সবাই জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম, এফ সমান কি পেয়ে গেলাম, পি গুণ এ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এফ সমান যে পি গুণ এ পেলাম, সেটা যদি আমি এখানের মধ্যে বসাই তাহলে দেখো পি গুণ এ, না পি গুণ এ গুণ এক্স, পি গুণ এ গুণ কত, এক্স। আচ্ছা, তো এখন এতটুকু পর্যন্ত আমাদের চলে আসলো। তাহলে আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা, তোমাদেরকে 1 মিনিট টাইম দিলাম, যারা যারা লিখো না একটু লিখে নাও। অনেকের অভিযোগ থাকে আবার মুছে ফেলার পর যে লিখতে পারি নাই স্যার, এই জন্য সবাইকে আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট পর মুছে দিব। একটু সবাই লিখে নাও, দ্রুত লিখে ফেলো। 1 মিনিট টাইম দিলাম সবাইকে, একটু লিখে ফেলো। চকটা দে। একটু দ্রুত লিখে ফেলো, 1 মিনিট টাইম দেওয়া হলো তোমাদেরকে। আর যাদের লেখা শেষ তারা ডান লিখো, যাদের লেখা শেষ তারা ডান লিখো। যাদের লেখা শেষ তারা ডান লিখো। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবাই লিখছো। তো দেখো আমরা তাহলে এতটুকু পর্যন্ত আসলাম। ওকে, সো আমরা কি পড়তেছি, আমরা ওই যে গ্যাস ধ্রুবকের ফিজিক্যাল সিগনিফিক্যান্স পড়তেছি, ভৌত তাৎপর্য পড়তেছি। তাহলে দেখো, তাহলে এফ সমান কত, পি গুণ এ ইন্টু এক্স। এখন এই যে এ ইন্টু এক্স, এটার মানে কি? এ হচ্ছে ক্ষেত্রফল, এক্স হচ্ছে পুরুত্ব বা সরণ। এ হচ্ছে ক্ষেত্রফল, এক্স হচ্ছে ধরো উচ্চতা বা কাজের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে সরণ। তো সেই সরণটা আমি যদি এটাকে ধরে নিই, মানে গ্যাস পার্টিকেলসগুলো যে উপরে নিচে বল প্রয়োগ করতেছে, বল প্রয়োগ করার জন্য তাকে সরতে হচ্ছে না। দেখো গ্যাস পার্টিকেলসগুলা, এই যে গ্যাস পাত্রে থাকা গ্যাস পার্টিকেলসগুলা গ্যাস পাত্রের প্রতি একক ক্ষেত্রফলে যে লম্বভাবে বল প্রয়োগ করতেছে, তার জন্য গ্যাস পার্টিকেলসগুলোকে মুভ করতে হচ্ছে না, নড়াচড়া করতে হচ্ছে না। তাহলে গ্যাস পার্টিকেলসগুলো নড়াচড়া করলে গ্যাস পার্টিকেলসগুলোর কী হবে, সরণ হবে। তো ওই সরণটা আমি ধরে নিলাম উপরে নিচে এক্স পরিমাণ হচ্ছে, ওই সরণটা আমি ধরে নিলাম। আচ্ছা, আমি আরেকটা কালার দিয়ে লিখি। তো আমি ধরে নিলাম উপরে নিচে গ্যাস পার্টিকেলের সরণ হচ্ছে কত, এক্স। তাহলে দেখো এটার ক্ষেত্রফল হচ্ছে এ, উপরে নিচে সরণটা যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা, ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান কি, আয়তন। আমরা সবাই জানি ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান কি, আয়তন। তাহলে বলো তো আমরা ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান আয়তন লিখতে পারি না? তাহলে আমি এখানে লিখব ক্ষেত্রফল
ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান আয়তন। তাহলে দেখো এ ইন্টু এক্স সমান ভি, কারণ যেহেতু ক্ষেত্রফল গুণ উচ্চতা বা সরণ যে কোনো একটা লিখতে পারো, উচ্চতা সমান কি আয়তন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ডাব্লিউ সমান পিভি পেলাম। তো এটা আমি কেন লিখলাম ডাব্লিউ সমান পিভি, এই জিনিসটা আমি কেন প্রতিপাদন করলাম? দেখো এখানের মধ্যে বলা হয়েছে আর সমান কত, পিভি বাই এনটি। তাহলে নিঃসন্দেহে আমি এবার বলতে পারবো না এই পিভিটা হচ্ছে কৃতকাজ, এটা আমি নিঃসন্দেহে বলতে পারবো কিনা। এখানে যেহেতু আমি কৃতকাজ সমান কি পেয়েছি, পিভি পেয়েছি। এখানে যেহেতু আমি ডাব্লিউ সমান পিভি পেয়েছি, কৃতকাজ সমান যেহেতু আমি পিভি পেয়েছি, সেহেতু আমি বলতে পারবো এই পিভিটা হচ্ছে কৃতকাজ। বলতে পারবো না? বলতে পারবো। তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি, এখন আমরা ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা আলোচনা করব। তাহলে চলো, তাহলে আমি মোটামুটি পিভি সমান যে কৃতকাজ, ডাব্লিউ সমান যে পিভি, ওটা বুঝে গেলাম। তাহলে দেখো এই আরকে যদি আমি ফিজিক্যাল সিগনিফিক্যান্সে লিখি, ভৌত তাৎপর্য যদি লিখি, তাহলে কি লিখবো দেখো, এন সমান যদি 1 মোল হয়, টি সমান যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন হয়, ঠিক আছে, এন সমান যদি 1 মোল হয়, টি সমান যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন হয়, তাহলে আমার কৃতকাজ যাই হবে তা হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। সবাই বুঝছো? আচ্ছা, তাহলে দেখো এন সমান যদি 1 মোল হয়, টি সমান যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন হয়, তাহলে দেখো তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা। 1 মোল গ্যাস, আচ্ছা আদর্শ গ্যাস আমি প্রথমে বলবো না, 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা আমি যদি 273 কেলভিন বাড়াই, 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি আমি 273 কেলভিন বাড়াই, তাহলে আমার যে কৃত কাজটা হবে সেটাই হচ্ছে কি আদর্শ গ্যাস ধ্রুবক। এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমার লাইভে সাদমান সাকিব স্যার আছেন। সাদমান সাকিব স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আমার ক্লাসে আছেন, আমি আসলে অনেক গ্রেটফুল আপনাদের সামনে আসলে ক্লাস নিচ্ছি, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। দোয়া করবেন স্যার। তো দেখো টি এর মান যদি, এন এর মান যদি 1 মোল হয়, টি এর মান যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন হয়, তাহলে দেখো আমি কি লিখবো, আর এর ভৌত তাৎপর্যটা কি লিখবো দেখো, 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে, 1 ডিগ্রি বাড়ালে যে কৃত কাজ হয় তাই হলো আদর্শ গ্যাস ধ্রুবক। সবাই একটু লিখে নাও, আদর্শ গ্যাস ধ্রুবক। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বাড়ালে, 1 ডিগ্রি পরিমাণ লিখে রাখতে পারো যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বাড়ালে যে কৃত কাজ হয় তাই হলো আদর্শ গ্যাস ধ্রুবক। সবাই একটু লিখে ফেল। এটাই হচ্ছে বেসিক্যালি আর এর তাৎপর্য। সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তো এই ছিল আর এর তাৎপর্য। এখন আমরা যদি আর এর এককটা একটু দেখি, আমরা যদি এখন আর এর এককটা একটু দেখি, তাহলে দেখো কি হয়। তাহলে আমরা এখন আর এর এককটা দেখব, আর এর একক। তাহলে আমরা সবাই জানি পিভি সমান এনআরটি। তাহলে আর সমান কত, পিভি বাই কত, এনটি। ঠিক আছে, তাহলে
পি হচ্ছে তোমার কত, চাপের একক কি, চাপের একক কি বলো তো? চাপের একক অনেকগুলো আছে। চাপের একক হচ্ছে নিউটন মিটার পার স্কয়ার আছে, চাপের একক অ্যাটমসফিয়ার আছে, চাপের একক তোমার প্যাসকেল আছে। কোনটা হবে সবাই একটু বলো তো, চাপের একক কি হবে সবাই একটু বলো। আচ্ছা, যারা লিখতে পারো নাই আমি অত্যন্ত দুঃখিত, আশা করি আমি ভাবছি সবাই লিখে ফেলছো। যারা লিখতে পারো নাই ওরা ক্লাস শেষে কি করবা, ক্লাস শেষে ক্লাসটা আবার একটু রিওয়াইন্ড করে দেখবা, ঠিক আছে? যারা লিখতে পারো নাই ওরা একটু ক্লাস শেষে রিওয়াইন্ড করে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? যারা লিখতে পারো নাই ওরা একটু ক্লাস শেষে আবার একটু রিওয়াইন্ড করে দেখবা, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো তাহলে চাপের একক কত? চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার বা নিউটন মিটার পার স্কয়ার বা প্যাসকেল। তাহলে দেখো নিউটন মিটার পার স্কয়ার। এরপর তোমার আয়তন কত? আয়তন হচ্ছে মিটার কিউব। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক হচ্ছে কত? কেলভিন। তাপমাত্রার একক হচ্ছে কত? কেলভিন। আর এন হচ্ছে মোল। তাহলে দেখো এখন এখান থেকে কি আসে? এখানে থাকে হচ্ছে নিউটন মিটার, এখানে থাকে হচ্ছে মোল। দেখো মিটার ইনভার্স টু আর মিটার কিউব কাটাকাটি চলে যায়। যারা দেখতে চাও তারা একটু দেখতে পারো, -2 + 3 চলে যায়, মোল ইন্টু কত? কেলভিন। তাহলে দেখো নিউটন মিটার, এখানে আসলে 1 থাকে শুধু, আর এটা হচ্ছে মোল, এটা হচ্ছে কত? কেলভিন। তাহলে দেখো নিউটন মিটার, 1 নিউটন গুণ 1 মিটার, তাহলে নিউটন মিটারকে আবার আমরা বলতে পারি জুল। নিউটন মিটারকে কি বলতে পারি? 1 নিউটন মিটার সমান 1 জুল। তাহলে এটা হচ্ছে জুল। 1 নিউটন মিটার সমান 1 জুল, তাহলে এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে মোল ইন্টু কেলভিন। তাহলে দেখো জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তো এই যে আর এর একক বের করলাম, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, এটাকে যদি বাংলায় লিখি এটা হবে জুল পার মোল কেলভিন পার 1, কেলভিন পার 1। তো এই যে আর এর একটা একক বের করলাম, এটা হচ্ছে আর এর একক। তাহলে আর এর একটা মান লাগবে না? নিশ্চয়ই আর এর একটা মান লাগবে। সো আর এর মানটা কত সেটা একটু দেখো, আর এর মানটা কত সেটা একটু দেখো। যারা যারা লিখতে পারো নাই সবাই একটু লিখে নাও। এখন আমি আর এর মানটা একটু দেখাই। যারা যারা লিখতে পারো নাই সবাই একটু লিখে নাও। যারা যারা লিখতে পারো নাই সবাই একটু লিখে নাও। আচ্ছা, তানজিলা লিখেছো ভাইয়া মোল পার দেননি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানের মধ্যে একটা মোল ইনভার্স 1 হবে, এটা আমি খেয়াল করি নাই আসলে, দুঃখিত। তো তোমরা এতটুকু পর্যন্ত একটু লিখে নাও, এতটুকু পর্যন্ত একটু দ্রুত তুলে নাও, একটু দ্রুত এতটুকু পর্যন্ত তুলে নাও। লেখা শেষ হলে সবাই ডান লিখো। সবাই একটু ডান লিখো লেখা শেষ হলে। আচ্ছা, তো সবার মোটামুটি লেখা শেষ। এখন আমরা আর এর মানটা একটু বের করি, চলো। দেখো আর সমান পিভি সমান কত? এনআরটি। সবগুলা এই সূত্র দিয়ে চলবে। পিভি সমান হচ্ছে কত? এনআরটি। তাহলে আর সমান কত? পিভি বাই এনটি। তাহলে আমরা যদি আর এর মানটা একটু আগে যে একক বের করলাম, এসআই একক, জুল পার মোল পার কেলভিন, ওই এককে যদি আমি আর এর মানটা বের করি তাহলে কি হবে দেখো। পি হচ্ছে, পি এর মান কত? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার পার স্কয়ার।
ভি এর মান কত? আচ্ছা, ভি এর মান একটু আগে আমি অ্যাভোগাড্রোর একটা প্রকল্পে দেখিয়েছিলাম, একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান, প্রমাণ তাপমাত্রা ও চাপে তা হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে আমাদের ভি এর মানটা কত? 22.4 লিটার। বাট আমরা এখানের মধ্যে আর এর মানটা একটু আগে মিটার কিউবে দেখিয়েছি। সো আমাদের 22.4 লিটারকে কোথায় কনভার্ট করতে হবে? 22.4 লিটারকে আমাদের মিটার কিউবে কনভার্ট করতে হবে। তাহলে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। কারণ আমরা সবাই জানি 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, এক লিটার সমান কত? 10⁻³ মিটার কিউব। আর এন এর মান হচ্ছে ধরো 1 মোল। তারপর টি এর মান যদি আমি ক্যালভিনে লিখি, প্রমাণ তাপমাত্রা কত? টি এর মান ক্যালভিনে কত? 273 ক্যালভিন। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আর এর মান চলে আসে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। কারণ দেখো জুল পার মোল পার ক্যালভিন কীভাবে, আমি হিসাবটা একটু দেখাই দিই। এখানে দেখো মিটার ইনভার্স 2, এখানে হচ্ছে মিটার কিউব, তাহলে এখান থেকে চলে আসবে মিটার, আর এখানে থাকে নিউটন। তাহলে নিউটন ইন্টু মিটার সমান নিউটন মিটার। নিউটন মিটার মানে হচ্ছে জুল, আর নিচে আছে মোল আর ক্যালভিন। সো জুল পার মোল পার ক্যালভিন, এটা হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। তো এতটুকু পর্যন্ত সবাই একটু চটফট লিখে ফেলো, আর লেখা শেষ হলে ডান লিখে ফেলো। আর বুঝছো কিনা কমেন্ট করতে ভুলবা না, বুঝছো কিনা কমেন্ট করে জানাও। বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সবার লেখা শেষ, আমার এই বোর্ডটার কাজও শেষ। এখন আমি এই বোর্ডটা নামাই ফেলবো, সবাই সামনের দিকে আগানোর জন্য প্রস্তুত হও। ঠিক আছে, আমার এই বোর্ডটার কাজ যেহেতু শেষ, আমি বোর্ডটা নামিয়ে ফেলি। কাজ শেষ এই বোর্ডটার। ওকে, সবাই পেছনের বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। প্রথম বোর্ডের পেছনে ছিল এই ম্যাজিক, তো সবাই একটু ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। সবার ক্লিয়ার কিনা পরের বোর্ডটা একটু কমেন্ট করে জানাও, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এখানে এতগুলো লেখা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। সিম্পলি তোমাদেরকে 10 সেকেন্ড দেওয়া হলো। 10 সেকেন্ড আমি বোর্ডের সামনে থেকে সরে যাব। 10 সেকেন্ডের মধ্যে তোমরা সবাই যারা যারা ক্লাস করছো সবাই এটা স্ক্রিনশট নিয়ে নিবা। এত লেখা লিখে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। ক্লাস শেষে এগুলো তোমরা সুন্দর করে নোট করে ফেলবা, ঠিক আছে? নোট করে গ্রুপে শেয়ার দিয়ে দিবা। ওকে, এতগুলা লেখা তোমাদের এখন লেখার আপাতত দরকার নাই। ক্লাস চলাকালে আমি জাস্ট প্রত্যেকটা পয়েন্ট বুঝাই দিব। গ্যাসের আদর্শ গ্যাসের গতিতত্ত্বের জন্য যে কার্যগুলো এখানে মেনে চলে, প্রত্যেকটা পয়েন্ট এখানে আমি আলাদা আলাদা এক্সপ্লেন করে দিব। তোমরা জাস্ট এটা স্ক্রিনশট তুলে নাও। তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দেওয়া হলো, দ্রুত তুলে ফেলো। স্ক্রিনশট নেওয়া হলে সবাই ডান লিখো। স্ক্রিনশট নেওয়া শেষ হলে সবাই ডান লিখো। স্ক্রিনশট নেওয়া যদি শেষ হয় সবাই ডান লিখো। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সুকন্যা দাস বলছো স্যার ক্লাস ক্লিয়ার না, বোর্ড তোমার কাছে হয়তো ক্লিয়ার না। তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে আবার জয়েন করো।
তুমি লাইভ থেকে বের হয়ে আবার জয়েন দাও, দেখবা বোর্ড ঠিক হয়ে গেছে। এটা ইন্টারনেট বাফারিংয়ের কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এটা আজকে নতুন না। এই ধরনের সমস্যা আমরা যখন 2020 সাল থেকে লাইভে ক্লাস নিচ্ছি তখন থেকে এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করতেছি। সো এটা নতুন কোনো সমস্যা না। তোমার যদি তোমার যদি বোর্ড ক্লিয়ার না মনে না হয়, তুমি বের হয়ে তো বেটার আবার জয়েন করো, তাহলে দেখবা বোর্ড একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা আর বেশি কথা না বলে আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের গ্যাস অণুসমূহের মৌলিক স্বীকার্য কি পড়বো আমরা এখন? গ্যাস অণুসমূহের মৌলিক স্বীকার্য। মানে আমরা গত ক্লাসের আগের ক্লাসে আদর্শ গ্যাস পড়েছিলাম, আদর্শ গ্যাস। তাহলে এই স্বীকার্যগুলো সব যদি পুঙ্খানুরূপে মেনে চলে কোনো গ্যাস, তাহলে তাকে আমরা বলবো কি? আদর্শ গ্যাস। তো আমাদের হাতে সময় বেশি নাই, আমরা দ্রুত শুরু করে দিই। প্রথম পয়েন্টটা দেখো, আদর্শ গ্যাস হওয়ার জন্য প্রথম পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটা গ্যাসই সমান ভরের অসংখ্য ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। প্রত্যেকটা গ্যাসকে কি হতে হবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হতে হবে। আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম আদর্শ গ্যাস হতে হবে পয়েন্ট গ্যাস হতে হবে। ওকে, এরা অণু, এরা হচ্ছে এক একটা পার্টিকেলস অণু। এরা নিউটনের গতিসূত্র মেনে চলবে। এটা নিউটনের যত ধরনের গতিসূত্র ছিল, যত ধরনের আসলে ছিল না, 3 প্রকার গতিসূত্র ছিল। প্রত্যেকটা গতিসূত্র আদর্শ গ্যাস অণুসমূহ একদম কি পাই টু পাই মেনে চলবে, একদম শার্পলি মেনে চলবে প্রত্যেকটা গতিসূত্র। ওকে, তারপর আমাদের 2 নাম্বার পয়েন্ট দেখো, একই গ্যাসের অণুগুলা সদৃশ। আচ্ছা, একই গ্যাসের অণুগুলা সদৃশ, এটার মানে কি? যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তুমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিছো। সো একটু আগে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্পে পড়ে এসেছি যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে। তাহলে আমি যদি একই গ্যাসের অণুগুলা নিই, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে বলতো অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে না। তাহলে 1 মোল গ্যাসে 6.023 × 10⁻23টা অণু, পরমাণু বা আয়ন থাকবে। তাহলে ওই 6 অণু পরমাণু থাকবে, ওই 6.023 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইডের অণু দেখতে একই রকম হবে না? নাকি একটা কার্বন ডাইঅক্সাইড কালো, একটা কার্বন ডাইঅক্সাইডের অণু সাদা, একটা কার্বন ডাইঅক্সাইডের অণু হালকা লাল, একটা কার্বন ডাইঅক্সাইডের অণু সিম্পলের উপর গর্জিয়াস, এরকম হবে? এরকম কিছুই হবে না। প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড অণু কি হবে? সিম্পল, একই রকম হবে, একই রকম, সিম্পলি একই ধরনের দেখতে হবে। সিম্পল হবে না, গর্জিয়াস হবে না, সিম্পলের উপর গর্জিয়াস হবে না, সবগুলা একই ধরনের হবে। ঠিক আছে, ক্লিয়ার? তারপর তুমি যদি অক্সিজেন গ্যাস নাও, অক্সিজেন গ্যাসে 1 মোল অক্সিজেন গ্যাসে যদি 6.023 × 10⁻23টা অণু পরমাণু থাকে, প্রত্যেকটা অণু পরমাণু, অক্সিজেনের প্রত্যেকটা অণু পরমাণু একরকম হবে। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সকল অণু পরমাণু একই ধরনের, 1 মোল অক্সিজেন গ্যাসের সকল অণু পরমাণু একই ধরনের। কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের অণু পরমাণুগুলো কখনো একই ধরনের হবে না। মানে 1 মোল অক্সিজেন থেকে তুমি কিছু অণু পরমাণু নিলা, কার্বন ডাইঅক্সাইড থেকে কিছু অণুপরমাণু নিলা, কার্বন ডাইঅক্সাইডের অণুপরমাণুগুলোর সাথে অক্সিজেনের অণুপরমাণুগুলো দেখতে একই রকম হবে না, কিন্তু একই ধরনের গ্যাসের অণুপরমাণুগুলো দেখতে একই রকম হবে। এটাই ছিল আমাদের 2 নাম্বার পয়েন্ট। সো এখানে বলেই দিয়েছে যে ভিন্ন গ্যাসের অণুগুলো ভিন্ন গ্যাসের অণুগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন হবে, খুবই স্বাভাবিক। এরপর দেখো এখানে বলা হয়েছে কি, গ্যাস অণুসমূহ বিন্দুভর বিশিষ্ট আদর্শ স্থিতিস্থাপক গোলক। তাহলে মেইন পয়েন্ট হচ্ছে কি? স্থিতিস্থাপকতা। একটা আদর্শ গ্যাস, একটা গ্যাস অণু যদি আদর্শ গ্যাস অণু হতে হয়, তাকে অবশ্যই স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট হতে হবে, স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট হতে হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবশ্যই বিন্দুভর, পয়েন্ট মাস, আমি আগেই বলে দিছি, একদম ফার্স্ট ক্লাসেই বলে দিছি যে আদর্শ গ্যাসগুলোকে অবশ্যই হতে হবে পয়েন্ট মাস। আর পয়েন্ট মাসগুলা অবশ্যই ইলাস্টিসিটি যে ক্যারেক্টারিস্টিক, স্থিতিস্থাপকতা ধর্ম, এই স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট হতে হবে। স্থিতিস্থাপকতা কি তোমরা পদার্থের গাঠনিক ধর্মে পড়ে আসছো, তারপর তাও আমি একটু বলে দিই। স্থিতিস্থাপকতা হচ্ছে, ধরো তুমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করছো, ঠিক আছে? তো ওই বিকৃতিকারী বলটা অপসারণ করলে বস্তুটা যদি আবার আগের অবস্থায় ব্যাক করে, তাহলে পদার্থের এই ধর্মটাই হচ্ছে কি? স্থিতিস্থাপকতা। কোনো বস্তুকে বল প্রয়োগ করে বিকৃত করার পর বিকৃতিকারী বলটা যদি তুমি অপসারণ করো, তাহলে বস্তুটা আবার আগের অবস্থায় যদি ফিরে আসে। এবং এই ধরনের ক্যারেক্টারিস্টিকগুলো যে সকল ম্যাটার্সগুলো দেখায়, যে সকল পদার্থগুলো দেখায়, সেই সকল পদার্থকে বা সেই সকল বস্তুকে বা সেই সকল পার্টিকেলসকে বলা হয় ইলাস্টিক বডি বা স্থিতিস্থাপক বস্তু। ওকে, তো আদর্শ গ্যাস পার্টিকেলসগুলোকে অবশ্যই কি হতে হবে? ইলাস্টিক বডি বা ইলাস্টিক পয়েন্ট মাস, স্থিতিস্থাপক বিন্দুভর হতে হবে। ওকে, এরপর দেখো
অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় আয়তন উপেক্ষণীয়। মানে এই দুইটা অণু, একটা হচ্ছে এই অণুটা আর একটা হচ্ছে এই অণুটা, এই দুইটা অণুর মধ্যবর্তী যা দূরত্ব, এই দুইটা আদর্শ গ্যাস অণুর মধ্যবর্তী যা দূরত্ব, তাদের দূরত্বের তুলনায় এদের নিজেদের আয়তনটা খুবই ছোট। এই দুইটা গ্যাস অণুর মধ্যবর্তী দূরত্বের তুলনায় ওদের নিজেদের আয়তনটা খুবই ছোট, এই জন্য বলা হচ্ছে অণুগুলার মধ্যবর্তী দূরত্বের তুলনায় আয়তন উপেক্ষণীয়। তো আমি 4টা পয়েন্ট শেষ করলাম। ওকে, 4টা পয়েন্ট শেষ করলাম। তোমরা সবাই একটু 4টা পয়েন্ট বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি পরের স্টেপে যাব। তোমরা এই 4টা পয়েন্ট একটু বুঝতে পারছো কিনা জানাও। তোমরা এই 4টা পয়েন্ট একটু বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা, জান্নাতুল ইমা লিখেছো এত স্পিডে। আচ্ছা, লেখাগুলো ছোট হচ্ছে, তুমি লিখেছো। লেখাগুলো যদি ছোট না হতো তাহলে আমি একটা বোর্ডের মধ্যে এতগুলা আদর্শ গ্যাসের তোমার কি বলে গতিতত্ত্বের যে স্বীকার্য, এগুলো আসলে লেখা সম্ভব হতো না। আর এগুলো যদি আমি ক্লাসে দাঁড়াই লিখতাম তাহলে পুরো ক্লাসটাই চলে যেত, লেখাটা শেষ হতো না। ওকে, তো এই জন্যই আসলে লেখাগুলো একটু ছোট হয়েছে। একটু কনসেন্ট্রেট করো, আমি বলে দিচ্ছি বারবার কথাগুলো, আমি বারবার বলে দিচ্ছি। তোমাদের ক্লাস শেষ হলে তোমরা আবার একটু রিওয়াইন্ড করে কষ্ট করে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে একটু দেখো, আমরা 4 নাম্বার পয়েন্ট পর্যন্ত আমাদের শেষ। এরপর 5 নাম্বারে আসো। অণুগুলার মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এটা একদম আগের কথা আমি বলে দিছি। একটা গ্যাস অণু যদি আদর্শ গ্যাস অণু হতে হয়, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন থাকতে পারবে না। এরপর দেখো 6 নম্বরে দেখো, অণুগুলা সতত সঞ্চরণশীল, গতিবেগ হবে 0 to ইনফিনিটি। মানে গ্যাস অণুগুলা সবসময় কি করবে, যে গ্যাস পাত্রে থাকবে অথবা খালি স্থানে থাকুক অথবা আবদ্ধ স্থানে থাকুক, ওরা সবসময় সতত সঞ্চরণশীল। তার মানে হচ্ছে ওরা সবসময় কি করবে, ছোটাছুটি করবে, এবং ওদের গতিবেগটা হতে পারে 0 থেকে ইনফিনিটি, একদম লোয়েস্ট থেকে ম্যাক্সিমাম পর্যন্ত হতে পারে। গতিবেগটা হচ্ছে কত, 0 to ইনফিনিটি। ওকে, এটা গেল 6 নাম্বার। এরপর আসো 7 নাম্বারে কি বলছে দেখো, অণুগুলা অতি দ্রুত বেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে পরস্পরের সাথে এবং আধারের দেয়ালের সাথে ধাক্কা খায়। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে আমি যদি একটা গ্যাস পাত্র এখানের মধ্যে নেই, আমি যদি একটা গ্যাস পাত্র যদি এখানের মধ্যে নেই, এখানে যদি অসংখ্য গ্যাস পার্টিকেলস আঁকি, দেখো এখানের মধ্যে আমি কি আঁকলাম, অসংখ্য গ্যাস পার্টিকেলস দিলাম। তো আমি ধরে নিলাম এগুলো হচ্ছে সব আদর্শ গ্যাস পার্টিকেল। তাহলে এই গ্যাস পার্টিকেলসগুলো কি করবে, এই গ্যাস আধারের মধ্যে, গ্যাস পাত্রের মধ্যে বিক্ষিপ্তভাবে মানে অ্যাব্রোথ্যাব্রোভাবে এলোমেলোভাবে কি করবে, ছোটাছুটি করবে। একটা ধরো এদিকে যাচ্ছে, একটা যাবে এদিকে, আরেকটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, একটা যাবে এদিকে, এভাবে এলোমেলোভাবে ছোটাছুটি করে। এবং এলোমেলোভাবে ছোটাছুটি করার পর ওরা নিজেদের মধ্যে সংঘর্ষ করবে। এলোমেলোভাবে ছোটাছুটি করার পর ওরা নিজেদের মধ্যে সংঘর্ষ করবে, আবার গ্যাস পাত্রের সাথেও কি সংঘর্ষে লিপ্ত হবে। ওরা নিজেদের মধ্যে সংঘর্ষ করবে, আবার গ্যাস পাত্রের সাথেও সংঘর্ষে লিপ্ত হবে। এটাই এখানে বলা হয়েছে যে অণুগুলা অতি দ্রুত বেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে এবং নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। এই ছোটাছুটির সময়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হবে এবং গ্যাস পাত্রের সাথে কি সংঘর্ষে লিপ্ত হবে। ওকে, এটা ছিল আমাদের 6 নাম্বার পয়েন্ট। এবার আসো 7 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অণুগুলার বেগ বৃদ্ধি পায়। তুমি যখন এই গ্যাস পাত্রের মধ্যে একটু হিট দিবা, একটু তাপ দিবা, তখন এই গ্যাস পাত্রের যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন অণুগুলার ছোটাছুটিও বৃদ্ধি পাবে। সিম্পল। এরপর আসো 8 নাম্বার। 8 নাম্বার বলা হচ্ছে দেখো, দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে, 8 নাম্বারে কি বলা হচ্ছে, দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা সরল রেখায় চলে। দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা সরল রেখায় চলে। এটা কেমন দেখো, ধরো তোমার এখানে একটা গ্যাস পার্টিকেলস, ধরো এখানে একটা গ্যাস, আমি এখানে দেখাচ্ছি, ধরো এটা একটা গ্যাস, এটা একটা গ্যাস অণু, এটা আরেকটা গ্যাস অণু। তো এই গ্যাস অণুটা, প্রথম গ্যাস অনুটা দ্বিতীয় গ্যাস অণুকে ধাক্কা দিছে। তো দ্বিতীয় গ্যাস অণুটা ধাক্কা খাওয়ার পর ঠিক এই রেখা বরাবর দৌড় দেওয়া স্টার্ট করছে। অথবা জিনিসটা যদি এভাবে না হয়ে আমি যদি এভাবে দেখাই, দেখো ধরো এই যে এই গ্যাস অণুটা, এখানে একটা গ্যাস অণু, এই গ্যাস অণুটা আরেকটা গ্যাস অণুকে এভাবে ধাক্কা দিছে, তির্যকভাবে ধাক্কা দিছে, তাহলে এই গ্যাস অণুটা এভাবে চলা স্টার্ট করবে না। তাও দেখো তো সোজা লাইনে ধাক্কা দিক বা তির্যকভাবে ধাক্কা দিক,
লাইনগুলো স্ট্রেট লাইন না, তির্যকভাবে গেলে স্ট্রেট লাইন যাচ্ছে, সোজাভাবে গেলে স্ট্রেট লাইন যাচ্ছে। তাহলে এটাই বলা হচ্ছে যে দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা সরল রেখায় চলবে। দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলা সরল রেখায় চলবে, সেটা একদম সোজা যাক অথবা তির্যকভাবে যাক, বাট যাবে স্ট্রেট লাইন মোশনে, স্ট্রেট লাইনে যাবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এরপর আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে পরপর পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে গড় মুক্ত পথ বলে। তো গড় মুক্ত পথের বিষয়টা আমি নেক্সট আরেকটা কনসেপ্টে আলোচনা করব। গড় মুক্ত পথ নিয়ে পুরো একটা কনসেপ্ট আছে আদর্শ গ্যাসে, এই কনসেপ্টটা আপাতত এখানে আলোচনা করলাম না। আমি গড় মুক্ত পথ নিয়ে নেক্সট ক্লাসে বা তার পরের ক্লাসে আলোচনা করব। একটা বিশাল একটা কনসেপ্ট গড় মুক্ত পথ, অ্যাভারেজ মিন ফ্রি পাথ বলা হয় এটাকে। তো ফ্রি পাথ কি, অ্যাভারেজ মিনস ফ্রি পাথ কি, এরপর ক্লসিয়াসের একটা গড় মুক্ত পথের সমীকরণ আছে, ম্যাক্সওয়েলের একটা গড় মুক্ত পথের সমীকরণ আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তার আগে তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছো যে দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়ে গ্যাস অণুগুলা কিভাবে যাবে, সরল রেখায় যাবে। তো আমি 8টা শেষ করে ফেললাম। তো এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তীগুলোতে যাব, পরবর্তী চ্যাপ্টার মধ্যে যাব। এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু। ওকে, তো এবার আসো তাহলে আমরা 9 নাম্বার থেকে শুরু করি। 9 নাম্বার পয়েন্টটা খুব সহজ একটা পয়েন্ট। 9 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে গ্যাসের অণুগুলা আধারের সমগ্র আয়তনে মুক্তভাবে বিচরণক্ষম। গ্যাসের অণুগুলা আধারের সমগ্র আয়তনে মুক্তভাবে বিচরণক্ষম। একটু আগে দেখিয়েছি, এটা যদি একটা গ্যাস আধার হয়, এই গ্যাস আধারের মধ্যে যে পার্টিকেলসগুলো আছে, এই পার্টিকেলসগুলো মুক্তভাবে ফ্রিলি কি করতেছে, ছোটাছুটি করতেছে না, জাস্ট এটাই যে আধারের গ্যাসের অণুগুলা আধারের সমগ্র আয়তনে মুক্তভাবে বিচরণক্ষম, যে মুক্তভাবে কি করতেছে, ছোটাছুটি করতেছে। তো এটাই বলা হয়েছে। এরপর 10 নাম্বারটা দেখো, গ্যাস অণুসমূহ অনবরত সংঘর্ষে লিপ্ত থাকলে এর প্রতি ঘন আয়তনে অণুসংখ্যা অপরিবর্তিত থাকে। আচ্ছা, এই পয়েন্টটা একটু কঠিন, এই পয়েন্টটা বোঝানোর জন্য আমি একটু বোর্ডের এই পাশটা একটু মুছে দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা গ্যাস পাত্র, এটা হচ্ছে একটা আবদ্ধ গ্যাস পাত্র। তো এখানের মধ্যে অনেকগুলা কি আছে, এখানের মধ্যে তোমার অনেকগুলা পয়েন্ট গ্যাস আছে, অনেকগুলা তোমার আদর্শ গ্যাস পার্টিকেলস আছে। এই গ্যাস পাত্রের মধ্যে অসংখ্য কোটি কোটি কি আছে, গ্যাস পার্টিকেল রয়েছে। তো এখন আমি যদি এই পুরো গ্যাস পাত্রটাকে যদি বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি, সবগুলা ভাগ একই রকম হতে হবে, সবগুলো ভাগ একদম কি হতে হবে, একই রকম হতে হবে। যদিও বা দেখার আঙ্গিকে সবগুলো ভাগ একই রকম দেখাচ্ছে না, বাট সবগুলো ভাগ অবশ্যই অবশ্যই একই রকম হতে হবে। তো আমরা 10 নাম্বার পয়েন্টটা নিয়ে আলোচনা করতেছিলাম, সবাই একটু কনসেন্ট্রেট করো। বলতেছে গ্যাস অণুসমূহ অনবরত সংঘর্ষে লিপ্ত থাকলে, তো এটা একটা যে গ্যাস পাত্র, এই গ্যাস পাত্রের মধ্যে প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত আছে না, প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস একে অপরের সাথে কি সংঘর্ষে লিপ্ত আছে। এখানে এই যে এই গ্যাস পাত্রটা, এখানের মধ্যে যে গ্যাস পার্টিকেলসগুলো রয়েছে, এই প্রত্যেকটা গ্যাস পার্টিকেলস একে অপরের সাথে কি সংঘর্ষে লিপ্ত আছে না, প্রত্যেকটা গ্যাস পার্টিকেল একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত আছে, নিজেদের মধ্যে সংঘর্ষ করতেছে। তো বলতেছে সংঘর্ষ যদিও করে, সংঘর্ষ করার পরেও কিন্তু প্রতি ঘনমিটার আয়তনে, এগুলো যদি প্রত্যেকটা এক একটা প্রতি ঘনমিটার আয়তন হিসাব করি, আমি যদি এই ঘরগুলো যদি প্রতি ঘনমিটার আয়তন হিসাব করি, দেখো তো মোটামুটি প্রত্যেকটা ঘনমিটার আয়তনে একই সংখ্যক অণুপরমাণু আছে না, একই সংখ্যক পার্টিকেলস আছে না। দেখো প্রতি ঘন আয়তনে অণুসংখ্যা অপরিবর্তিত থাকে,
প্রতি ঘন আয়তনে অনুসংখ্যা অপরিবর্তিত থাকে। একটা গ্যাস পাত্রের মধ্যে অনেকগুলা গ্যাস যদি নিজেদের মধ্যে সংঘর্ষ করে, তথাপি প্রতি ঘনমিটার আয়তনে কি থাকবে, অনুসংখ্যাগুলো কি থাকবে, অপরিবর্তিত থাকবে। মানে ওরা নিজেদের মধ্যে সংঘর্ষ করতে পারে, ইটস ফাইন, বাট প্রত্যেক ঘনমিটার আয়তনে, পার ঘনমিটার এরিয়ায়, প্রতি ঘনমিটার ভলিউমের মধ্যে কি থাকবে, তোমার অনুসংখ্যাটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। অনুসংখ্যাটা পরিবর্তন হবে না, অনুসংখ্যার পরিবর্তন হবে না। প্রতি ঘনমিটার আয়তনে অনুসংখ্যাটা ফিক্সড থাকবে, মোটামুটি ফিক্সড থাকবে। তো এটা ছিল আমাদের 10 নাম্বার। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখো গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলার মোট গতিশক্তির সমানুপাতিক। গ্যাসের পরম তাপমাত্রা, গত ক্লাসে পড়িয়েছিলাম পরম তাপমাত্রা টি, অ্যাকচুয়াল টেম্পারেচার মানে অ্যাবসোলিউট টেম্পারেচার। তো গ্যাসের পরম তাপমাত্রা বলতেছে অণুগুলার গতিশক্তির কি সমানুপাতিক, মোট গতিশক্তির সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি। মানে তুমি যতই হিট দিবা, তুমি যতই তাপমাত্রা দিবা, তাপ দিবা, ততই অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পাবে। তুমি যতই তাপ দিবা, ততই তোমার অণুগুলার গতিশক্তি কি হবে, বৃদ্ধি পাবে। তো এটাই বলা হচ্ছে যে গ্যাসের পরম তাপমাত্রা অণুগুলার মোট গতিশক্তির সমানুপাতিক। সো আমরা মোটামুটি কয়টা, এখানে কত নাম্বার, 11 নাম্বার, আমরা মোটামুটি 11টা স্বীকার্যের মাধ্যমে আদর্শ গ্যাসের প্রপার্টিসগুলো কি কি হতে পারে সেগুলো দেখলাম। তো কথা হচ্ছে এই 11টা সিদ্ধান্ত বা 11টা স্বীকার্য যে সকল গ্যাস একদম বাস্তবসম্মতভাবে মেনে চলবে, একদম প্র্যাকটিক্যালি মেনে চলবে, একদম পিওরলি একদম পাই টু পাই মেনে চলবে, ওরাই হচ্ছে শুধুমাত্র আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে এমন কোনো গ্যাস তুমি পাবা না যারা এই গতিতত্ত্বের এতগুলো স্বীকার্য একদম পাই টু পাই মেনে চলবে, এমন কোনো গ্যাস পাওয়া আসলে সম্ভব না। সো বাস্তবে আসলে কোনো গ্যাসই বাস্তব গ্যাস না, আদর্শ গ্যাস না, সরি, বাস্তবে আসলে কোনো গ্যাস আদর্শ গ্যাস না। বাস্তবে আমরা যে সকল গ্যাসের এক্সিস্টেন্স আমাদের চারপাশে, আমাদের সারাউন্ডিংসের মধ্যে যে সকল গ্যাসের এক্সিস্টেন্স আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে আসলে বাস্তব গ্যাস। ওকে, তো যদি কোনো গ্যাস এই 11টা স্বীকার্য, 11টা আমি এখানে 11টা দেখিয়েছি, বাট আরও হয়তো অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো হয়তো এখানে আমি এক্সট্রা ইনক্লুডও করেছি। তো যাই হোক, যে এই 11টা অর্থাৎ এখানে যতগুলো স্বীকার্য আছে মোটামুটি এই স্বীকার্যগুলা যে গ্যাস একদম পাই টু পাই মেনে চলবে, শুধুমাত্র ওরাই হচ্ছে আদর্শ গ্যাস। তো এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। এতটুকু পর্যন্ত সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। দুঃখিত, একটু ভুল লিখে ফেলছি এখানে। এটা হবে আদর্শ গ্যাস, এটা হবে আদর্শ গ্যাস। এটা হবে হচ্ছে আদর্শ গ্যাস। সবাই মানুষ ভুল ঠিক ভুলের ঊর্ধ্বে না, তো আমারও একটু ভুল হয়ে গেছে এখানে। এটা হবে আদর্শ গ্যাস, এটা বাস্তব গ্যাস না, এটা হবে আসলে আদর্শ গ্যাস। এই স্বীকার্যগুলো সবগুলো যদি মেনে চলে তাহলে এটা হবে আদর্শ গ্যাস। ওকে, সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তানজিলা বিথি লিখেছো ফুল মেনে চলে কোন গ্যাস? ফুল আসলে কোনো গ্যাসই মেনে চলে না। আবার বলতে গেলে সবগুলা গ্যাসের উপর যদি একটা বিশেষ অবস্থা আরোপ করা হয়, সবগুলা গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করা সম্ভব। তানজিলা বিথি তুমি লিখেছো যে ফুল মেনে চলে কোন গ্যাস, মানে এই স্বীকার্যগুলা সবগুলা মেনে চলবে এমন গ্যাস আদৌ আছে কিনা, তুমি ওটাই হয়তো কোয়েশ্চেন করতে চেয়েছো। আমি আসলে তোমার কোয়েশ্চেনটা বুঝছি যে ফুল মেনে চলে কোন গ্যাস। তো আমি তোমাদেরকে একটু আগে কি বললাম যে এই স্বীকার্যগুলা ফুল মেনে চলে এমন কোনো গ্যাসের অস্তিত্ব আসলে নাই। কিন্তু প্রত্যেকটা বাস্তব গ্যাসের উপর একটা বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করে, প্রত্যেকটা বাস্তব গ্যাসের উপর একটা বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করে প্রত্যেকটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করানো সম্ভব। তো ওই বিশেষ কন্ডিশনটা হচ্ছে তোমার লো টেম্পারেচার, নিম্নচাপ আর কি উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা। তুমি যদি নিম্নচাপ মানে লো প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার অ্যাপ্লাই করো, মানে নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, অর্থাৎ এই বিশেষ কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আসলে বাস্তব গ্যাসগুলোকে আদর্শ আচরণ করানো সম্ভব। কিন্তু বাস্তবে কোনো গ্যাস উইদাউট অ্যাপ্লাইং এনি কন্ডিশন, কোনো
বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে না। ওকে, তুমি যদি হাই টেম্পারেচার এবং লো প্রেশার অ্যাপ্লাই করো কোনো বাস্তব গ্যাসের উপর, তখন ওই বাস্তব গ্যাসটা আদর্শ আচরণ করবে। আদারওয়াইজ এটা আসলে ঘটে না যে এতগুলো স্বীকার্য মেনে চলে আদর্শ আচরণ করবে, এমন কোনো গ্যাসের অস্তিত্ব আজও পাওয়া সম্ভব হয় নাই। ঠিক আছে, তো সবাই একটু বুঝতে পারছো কিনা, সব আজকে যা যা পড়াইছি সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, নেক্সট ক্লাস হবে গতদিন, আজকের ক্লাসটা এতটুকুতেই শেষ। নেক্সট ক্লাসটা হবে আগামী দিন হবে ঠিক 10টায়। আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সবাই সব কিছু বুঝতে পারছো কিনা, বা কেউ কিছু যদি না বুঝে থাকো জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে আগামী দিন ঠিক রাত 10টায়। ফিজিক্স শর্ট কোর্স 1 চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শুভরাত্রি সবাইকে।